প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছে আমি নাসিমুল হাসান। দর্শক, আমাদের আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন। আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফুদ্দিন খান চুন্নু, আছেন সাংবাদিক এম কায়সার। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই গণমাধ্যমের চোখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন কেমন দেখছেন? নানা নাটক, নানা গুঞ্জন, দিন শেষে কি দাঁড়াচ্ছে, কি লিখছেন? শুরুটা যেরকমভাবে একটু উত্তপ্ত ছিল, এখন পর্যন্ত কিন্তু যদি আপনি সর্বশেষ আজকের পরিস্থিতি যদি আমি বলি, তাহলে কিন্তু আপনি যদি দেখে থাকবেন যে সেরকম উত্তাপ কিন্তু বা সেরকম উত্তেজনা কিন্তু নেই। শুরুটা কিন্তু উত্তেজনাটা ছিল, মানে আমি বলতে চাচ্ছি যে শুরুটা উত্তেজনাটা ছিল ঠিক একটু যেভাবে একজন আরেকজনের সাথে যেভাবে কথা কাটাকাটি বা বাকযুদ্ধের যে বিষয়টি ছিল, সেটি কিছুটা হলেও স্থিমিত হয়ে এসেছে এবং আমি মনে করি যে এটি খুব ভালো। এটি ভালো এই কারণটা হলো যে ভোটের লড়াইয়ে যদি আপনি আগে বাকযুদ্ধে যদি নেমে পড়েন এবং একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা হানাহানি বা ধরেন আপনি কথা কাটাকাটি যখন একটু উগ্র পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সেখানে আপনার ভোটের আনন্দটুকু ছাড়িয়ে সেখানে কিন্তু ব্যক্তিগত রেষারেষিটা চলে আসে। তো আমি মনে করি যে এই জিনিসটা এখন স্থিমিত হয়ে এসেছে কিছুটা হলেও। এখন কিন্তু নির্বাচন যারা করছেন এবং যারা ভোট দিবেন, তারা কিন্তু হিসাব মেলানোর কিছুটা হলেও একটু সুযোগ পাচ্ছেন বা সময় পাচ্ছেন। তো আমি মনে করি যে এই নির্বাচনটা 30 তারিখের নির্বাচন খুব বেশি সময়ও নেই। তো আমার মনে হয় যে যেহেতু খুব বেশি সময় নেই, এই কারণে হয়তো দুপক্ষই আপনার বাকযুদ্ধ ছেড়ে এখন কিন্তু ভোটারদের কাছে দৌড়াতে শুরু করেছেন। আজকেই কিন্তু দুপক্ষই কিন্তু দুপুরে এক দল দৌড়াচ্ছেন ভোটারদের কাছে, তো সন্ধ্যার সময় আরেক দল দৌড়াচ্ছেন ভোটারদের কাছে। এটি আমি মনে করি যে নির্বাচনের একটি খুব ভালো লক্ষণ। না, আমাদের সাথে আছেন মঞ্জুর কাদের পরিষদের মুখপাত্র, জাতীয় দলের সাবেক ফুটবলার, উনিও প্রার্থী। আজকে সালাউদ্দিন পরিষদের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, মানে আগামী মেয়াদে তারা যদি ক্ষমতা আসতে চায় কি কি প্রতিশ্রুতি তারা দিবেন, এটা আপনারা কতটা অবগত? আসলে আমি ইশতেহারটা পড়েছি আসার আগে। আমি দেখেছি যে 2008 সনে যখন নির্বাচন করেছিল এই একই ইশতেহার ঘোষণা করেছিল। একটু 19-20 চেঞ্জ আছে। তো 2008 থেকে আজকে 2016, 8টি বছর পার হয়ে গেছে, একটা কিছু করতে পারেনি। তাদের একটি চিন্তা ঢাকা লিগটা, প্রফেশনাল লিগটা নিয়মিতভাবে করা। এটা তো ওনাদের বিএফএফের কাজ না, এটা হচ্ছে লিগ কমিটির কাজ। লিগ কমিটি করবে, বিএফএফ সারা দেশের ফুটবলকে নার্সারিং করবে, দেখশুন করবে, আন্তর্জাতিক যেভাবে আমরা কীভাবে এগোতে পারি সেই দিকে লক্ষ্য রাখবে। এই যে নাকি তাদের সফলতা। তো আমার প্রশ্ন হচ্ছে 2008 সনে যখন কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাচন হয়েছিল, এদেশের মানুষ অনেক বুকে আশা নিয়ে বলেছিল। পক্ষে ছিলেন? আমি তখন ছিলাম পক্ষে, আমি এক ভোটে পাশ করতে পারিনি। তো আমরা আশায় ছিলাম। তা আমাদেরকে পরবর্তী পর্যায়ে সালাউদ্দিন সেবার ডাকা প্রয়োজন মনে করেনি, আমাদের মতো লোকদেরকে সালাউদ্দিনের পাশে রাখা, ফুটবলের কাজে ব্যবহার করা মনে করেনি। তো যাই হোক, সেটাও দুঃখ নেই, ক্ষোভও নেই। আমি মনে করি যে 2008 থেকে আজকে 2016 একটা এক্সাম্পল দিই। আমরা যখন উনি ক্ষমতা নেন তখন 166তম স্থানে বাংলাদেশ ছিল। আজকে 2010-এ 177তম স্থানে এখন আছে, যেখানে র্যাঙ্কিং আমাদের আরও উপরে ওঠার কথা, সেখানে আরও নিচে নেমে গেছে। তো আজকে ওনারা যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহারের মধ্যে অনেকটাই আগের মতোই। আমি মনে করি যে যারা 8 বছরও পারেনি তারা আগামী 80 বছরও এই কাজ করতে পারবে না। এটা আমার বিশ্বাস জন্মেছে তাদের কাজের অবস্থান দেখে। আচ্ছা স্যার, এই যে নির্বাচনী প্রতিশ্রুতি, ভোটারদের আকৃষ্ট করার জন্য নানা ধরনের কথাবার্তা বলা বা ইশতেহারে, সত্যিকার অর্থে বাংলাদেশের ফুটবল উন্নয়নে আসলে কি বলা উচিত? মানে কতটা বাস্তবসম্মত হলে, মানে আমাদের টার্গেট তো সাফি হওয়া উচিত, নিশ্চয়ই বিশ্বকাপ নয়। আসলে আমি ইশতেহার প্রসঙ্গে বলি একটু। দেখুন, ইশতেহার ব্যাপারটা হলো কি যে এটা রাজনৈতিক কি, মানে রাজনীতিতে যেরকম সময় রাজনীতিতে আমরা নির্বাচন যেরকম ভাবে ঠিক সেরকম ভাবে কিন্তু আপনি যে কোনো ফেডারেশনে কিন্তু ইশতেহার যখন ঘোষণা করা হয় ঠিক একই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে এটা। বাট আমি ইশতেহার বিষয়টায় যে বিষয়টা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই সেটি হলো যে আপনি 8 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি এখন নির্বাচনে এসে সেটা কতটুকু পালন করেছেন। এই 8 বছর আপনি সেই প্রতিশ্রুতিগুলো রাখতে পেরেছেন কিনা সেটি কিন্তু আসল বিষয়। আপনি পুরনো ইশতেহারে যেটি আপনি ছিল সেটি আপনি সফল করতে পেরেছেন কিনা, নতুন ইশতেহারে আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন সেটি বড় বিষয় না। আমি মনে করি যে আগের কাজটুকু আপনি ঠিকমতো করতে পেরেছেন কিনা সেটি দেখে কিন্তু ভোটাররা বিবেচনা করবেন যে আপনি আগামীতে কি স্বপ্ন দেখাচ্ছেন, সেটা কিন্তু বড় বিষয় নয়। আর সবচেয়ে বড় বিষয়টি হলো যে এই কমিটির সম্পর্কে আমি বলি যে সালাউদ্দিন ভাই যখন কমিটিতে আসছিলেন, যেটি চুন্নু ভাই একটু আগে বললেন, যে সালাউদ্দিন ভাই
দেখুন আমাদের এই ফুটবলে কিন্তু খুব বেশি আপনার সফল তারকা বা মেগা স্টার কিন্তু ছিলেন না। তো সালাউদ্দিন ভাই যখন কিন্তু কমিটিতে এসেছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন এই চুন্নু ভাইরা এবং আমরা মিডিয়ার সবাই কিন্তু তখন আশায় ছিলাম, বলেছিলাম যে এই কমিটি অন্তত ব্যর্থ হতে দেওয়া যাবে না, আর এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে ফুটবল আর সামনে বাড়তে পারবে না। সো সেটি কিন্তু আমরা দেখলাম যে এই কমিটি হয়তো ফুটবল লিগ আপনার বছরে ঠিকমতো চালু রেখেছে, তো সেটি তো কিন্তু বড় কাজ নয়। আপনি সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যদি অফিসের যে কাজ করবেন তারপর যদি বলবেন যে আপনার সব কাজ আপনি সম্পূর্ণ করে ফেলেছেন, সেটি কিন্তু নয়। আপনার এটি কিন্তু নিয়মিত কাজ, এটি একটি নিয়মিত কাজ। আপনাকে ফুটবল উন্নয়নের জন্য যে কি কাজটুকু করছেন, আপনার র্যাঙ্কিংটা কোথায় বেড়েছে, আপনি সফল কোথায় হয়েছেন, টুর্নামেন্ট কয়টি জিতেছেন, ন্যাশনাল টিমের প্লেয়ার আপনার কত প্রডিউস করতে পেরেছেন, সেটি কিন্তু সবচেয়ে বড় বিষয়। সেখানে কিন্তু বাংলাদেশ ফুটবল দলের অনেক বড় ব্যর্থতা। এবং আরেকটি ব্যর্থতা সেটি হলো যে এই 8 বছরে আমরা কিন্তু অনেক বিদেশি কোচকে দেখেছি এবং খুব বাজেভাবে তাদেরকে কিন্তু চলে যেতে দেখেছি। এর ফলে যেটি হয়েছে সেটি হলো যে আমাদের ফুটবলের মান উন্নয়ন খুবই নেমে গিয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে আমাদের কিন্তু ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যে আমরা কিন্তু এখন বাংলাদেশে কোনো বিদেশি কোচ যখন আপনি নিয়োগ দিতে চাবেন তখন কিন্তু একটা প্রশ্ন আসে যে ওখানে গিয়ে ক্লাব কি, ওরা তো বেতন দেয় না। সো এই জিনিসগুলি ইমেজ ক্ষুণ্ণ হয়েছে কিন্তু খুব বাজেভাবে। তো আমি মনে করি যে এই বিষয়গুলো প্রচণ্ড বাজেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত 8 বছর ধরে এই কমিটি খুব বাজেভাবে ব্যর্থ হয়েছে। এবং এটির সঙ্গে আরেকটি জিনিস যোগ করতে চাই, আজকে সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে প্যানেলে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু একসঙ্গে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফুটবল খেলেছিলেন। এই চুন্নু ভাই কিন্তু একসঙ্গে তার সাথে জেলও খেটেছেন, আমরা সেটাও কিন্তু দেখেছি। সো আজকে কেন ডিফারেন্সটা তৈরি হলো, কারণটা হলো যে সালাউদ্দিন ভাই তার 8 বছরের এই কমিটিতে যাদেরকে সঙ্গে নিয়ে রাখার উচিত ছিল বা যাদেরকে সঙ্গে নিয়ে এক জোট হিসাবে বা এক সমন্বয় হিসাবে কাজ করার উচিত ছিল, সেটি কিন্তু আমরা দেখিনি। সেটি দেখেই কিন্তু এই আজকে এই ফ্র্যাকশনটা তৈরি হয়েছে। এবং এটি কিন্তু মানে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের যদি আপনি এই 8 বছরের টোটাল যে মানে হিসাবটা আনেন তাহলে কিন্তু এটি অনেক বড় একটা ফাঁক রয়ে গিয়েছিল। তো এখন দেখা যাক যে এই নির্বাচনে এই দুই কমিটি আবার সমান সংখ্যক হয়ে নির্বাচিত হয়ে একসঙ্গে কাজ করতে পারবেন কিনা, বা সমান সংখ্যক হবেন নাকি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবেন, সেটি ভোটাররা বলে দিবেন। সাংবাদিকের দৃষ্টিকোণ তৃতীয় আই থেকে যেটা দেখে মোটা দাগে অনেক কিছু বলে দিয়েছে। সুতরাং আপনাদের সামনে শুধু ভোটারদের আকৃষ্ট করে না, আপনারা যদি আগামী মেয়াদে কাজ করতে যান অনেক চ্যালেঞ্জগুলো কিন্তু মোটামুটি সে একটু টাচ করে গেল। আসলে আমি সবসময় চ্যালেঞ্জকে পছন্দ করি। আমি যখন খেলেছি আপনি দেখেছেন যে আমার প্রতিপক্ষ বিগ মোহামেডান ছিল, অনেক বড় বড় খেলোয়াড় ছিল, সেগুলিকে পার করেই গোল করে জয়লাভ করে আসছি। যাই হোক, আমি যেটা মনে করি দিস এ বিগ চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি কাজ করে যাচ্ছি নির্বাচনে জয়লাভ করার জন্য। এখানে সবচেয়ে বড় জিনিস, আমরা ফুটবলকে ভালোবাসি, ফুটবল আমার রক্তের মধ্যে মিশে গেছে, আমি ফুটবল ছাড়া চলতে পারবো না। ফুটবল যদি আমাকে ঠিক আগের জায়গায়, অর্থাৎ স্বাধীনতার পর ফুটবল যে অবস্থায় ছিল, যে গৌরবময় ফুটবল আমাদের ছিল, স্বর্ণালী যুগের ফুটবল ছিল, সেই জায়গায় নিতে হলে আমাকে সেই তৃণমূলে যেতে হবে। আমরা যখন খেলেছি, আমরা ইন্টার স্কুল ফুটবল খেলেছি, আমরা যখন খেলেছি ইন্টার কলেজ ফুটবল খেলেছি, ইন্টার ইউনিভার্সিটি ফুটবল খেলেছি, আমরা আন্ডার 19 ফুটবল সোয়ার্দি কাপ খেলেছি, আমরা শেরে বাংলা কাপ ফুটবল খেলেছি। 8 বছরে কি এইগুলি কোনো কেউ করেছে? এই যে যারা আছে একটা বার ওদিকে তাকায়নি, একটা বারের জন্য তাকায়নি। কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি তো 2001 থেকে 2004 সাল পর্যন্ত আমি ফেডারেশনে ছিলাম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আমি ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট চালিয়েছি। আপনারা জানেন যে ঢাকা ভিত্তিক একটা টুর্নামেন্ট চালিয়েছিলাম। সেখান থেকে এখন একটা প্লেয়ার খেলছে ন্যাশনাল টিমে, সে নামটা ভুলে গেলাম, আমি বলছি, সেই ছেলেটা এখন কিন্তু ন্যাশনাল টিমে খেলছে। এরকম যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল ফুটবলটা হতো, একটা করে আসলেও তো 64টা খেলোয়াড় নিয়ে আসতে পারতাম। কিছুই তো তারা করেনি। শুধু নির্বাচন আসছে, নির্বাচন উপলক্ষে ইশতেহার দিচ্ছে এবং কীভাবে নির্বাচনী বৈতরণী পার করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার একটা উদাহরণ দিই। আজকে আমরা যারা ফুটবল ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান, আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন, বড় বড় ক্লাবগুলি, কেউ 80 লক্ষ, কেউ 90 লক্ষ, কেউ 1 কোটি টাকা আমরা তাদের কাছে 5 টাকা পাওনা আছি। তারা 1 পয়সা আমাদের দিচ্ছে না। আমরা পাই করতে থাকি। আমরা চ্যাম্পিয়নশিপ পেয়েছি, সেই অর্থ, পার্টিসিপেশন মানি সেই অর্থ দিতে পারছে না, রেফারির টাকা দিতে পারছে না। ওয়াই আমরা নির্বাচন করতে যাচ্ছি আজকে রেডিসনে 101টা রুম বুক দিয়েছে। 2 দিন আগে কাউন্সিলরদেরকে নিয়ে যাবে তারা রেডিসনে, ওইখানে 2 দিন তাদেরকে রাখবে এবং তাদেরকে ওইভাবে রেখে তাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করবে। একটা অবৈধ কাজ তারা করতে যাচ্ছে। আমরা বিগত দিনগুলিতে দেখেছি যে 2008 সালে দেখেছি, 2012 সালে দেখেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে, সুন্দরভাবে নির্বাচন হয়েছে। বিসিবির মতো একটা প্রতিষ্ঠিত একটা ফেডারেশন, যাদের ওয়েলথ অত্যন্ত সুন্দর, তারাও সাহস পায়নি, তারাও এই অপচয় করতে চায়নি, যার জন্য তারা এনএসসিতে করেছে।
ওয়াই ওইখানে যাব কেন? কোটি টাকা খরচ করে আমি নির্বাচন করব, অথচ আমি রেফারি বেতন দিচ্ছি না, অথচ আমি আন্ডার 14 টুর্নামেন্টে চালাতে পারছি না, আমি শেরে বাংলা কাপ চালাতে পারছি না টাকার অভাবে, কেন আমি ওখানে যাব? আমি অবশ্যই বলবো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য এখনও সময় আছে। পরিবর্তন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আসুক, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়, গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মতো নির্বাচন হবে। আমরা সেই নির্বাচনে যদি জয়ী হই আমরা হাসি দেবো, আর যদি পরাজিত হই আমরা হাসি মুখে বিদায় নেব। বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে বাকযুদ্ধে দুপক্ষে না থাকলেও তবে বেশ জমে উঠেছে। সাংবাদিক এম কাসের উপর বিরাট দায়িত্ব, সালাউদ্দিন পরিষদের পক্ষে এই যুক্তিটি খণ্ডাবেন না। আমি আসলে কারো পক্ষে বলতে চাচ্ছি না, নিরপেক্ষ দৃষ্টি থেকে বলতে চাচ্ছি। সেটি হলো যে দেখুন, আপনি যখন দেনায় থাকবেন তখন কিন্তু আপনি ল্যাভিশলি জীবনযাপন করতে পারবেন না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা যখনই যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তখন বা যাই, তখন কিন্তু ওনারা অকপটে স্বীকার করেন যে তাদের টাকা পয়সার প্রচুর বা অভাব রয়েছে। তারা আপনার ফিফা থেকে এবং এএফসি থেকে যে অনুদান পেয়ে থাকেন সেই অনুদান তাদের ফুটবল চালানোর জন্য যথেষ্ট নয়। তাহলে আপনি যখন দেনায় রয়েছেন, আপনি যখন ভালো কোচ আনতে পারছেন না, বিদেশি কোচ আনতে পারছেন না, আপনি বাংলাদেশের যে রেফারি যারা রয়েছেন তাদের বেতনে দিতে পারছেন না, তাহলে সেখানে আপনি কেন, কোন যুক্তিতে একটি 5 স্টার হোটেলে আপনি গিয়ে নির্বাচন করবেন যেখানে আপনার নিজস্ব ভবন রয়েছে? আপনি বিএফএফ যদি না করতে চান, আপনি জাতীয় ক্রীড়া পরিষদ রয়েছে, সেটি কি ঐতিহ্যগতভাবে কিন্তু আমরা ফেডারেশন নির্বাচনগুলি সেখানে দেখে থাকি। এখানে একটি 5 স্টার হোটেলে নির্বাচন করা মানেটা হলো যে আপনি কাউন্সিলরদের এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে আকৃষ্ট করা, যে আমার পক্ষে যে দেখো আমরা তোমাকে হয়তো কিছু ফ্যাসিলিটিস দেবো, এই কারণে তুমি আমাদেরকে ভোট দিবা। এটি কিন্তু আমি মনে করি যে মোটেও যুক্তিযুক্ত নয়। এবং এখনও ভোটের সময় রয়েছে, এখনও 7 দিন রয়েছে। আমি আশা করি যে এখান থেকে, এই স্থান থেকে ভোটের কেন্দ্রটা যদি সরিয়ে আনা যায় তাহলে কিন্তু সেটি খুবই লজিক্যাল হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে বাংলাদেশের বর্তমান ফুটবল কমিটির কিন্তু একটি ত্রুটি আমি একটু বলি, সেটি হলো যে স্বপ্ন দেখা ভালো, মানুষ অবশ্যই স্বপ্ন দেখবে এবং বড় স্বপ্ন দেখবে, কিন্তু আপনি এমন কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্নটা আপনার দুরাশা বা যে স্বপ্নটা আপনি কোনোদিনই সম্ভব করতে পারবেন না। যদি আপনি স্বপ্ন দেখেন যে আকাশের চাঁদ খুব সুন্দর এবং এটি যদি করতে গিয়ে আপনি ছাদের উপর উঠে মই দিয়ে পারতে শুরু করে দেন চাঁদ, সেটি হবে অসম্ভব স্বপ্ন, সেটি কিন্তু দুরাশা। ঠিক একই রকমভাবে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি যদি স্বপ্ন দেখেন বা আপনি যদি বলেন যে 2022 সালে ফুটবলে আমরা ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলবো, সেটি কিন্তু দুরাশা এবং সেটি কিন্তু অসম্ভব স্বপ্ন, পূর্ণ হওয়ার মতন নয়। সো আমি মনে করি যে এই কারণে আগামী 50 বছর সম্ভব না, 50 বছর সম্ভব, 25 বছর সম্ভব না, সেটি পরের বিষয়, কিন্তু আপনি মাত্র 8 বছরে কিন্তু এটি সম্ভব নয়। এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে যে বাস্তবতা এবং অবাস্তবতা দুটোর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আনতে হবে। আপনার কাছে একটা প্রশ্ন, এই যে ফোরাম আমরা বলি, এই হারুনুর রশিদ, জাফর ইমামদের হাত ধরে যে ফোরামের জন্ম হয়েছিল, এই যে ফোরামের দৌরাত্ম্য, যে কোনো ফেডারেশনের নির্বাচন, ফুটবল না ক্রিকেট এলেও ফোরামের আধিপত্য, একটা এই ফরম্যাটের কি একটা পরিবর্তন হওয়া উচিত না, যেখানে মানে ভোটাররাই হবে সর্বসেবা, কোনো ফোরাম নয়? এবং এটা তো আপনাদের কাছে অনেকটা চ্যালেঞ্জ, যে আপনারা যদি অনেক স্বচ্ছতার কথা বলছেন, অনেক বলছেন যে আপনারা ফুটবল ফেডারেশনে এইটা আনবেন ওইটা আনবেন, সত্যিকার অর্থে যদি আপনারা বাংলাদেশ ফুটবলের উন্নয়ন চান, তাহলে আপনাদের দ্বারা আসলে ফুটবলের মানে কি পরিবর্তন হতে পারে? মানে একটা কমিটমেন্ট দিবেন মানে দর্শকদের কাছে, ফুটবল অনুরাগীদের কাছে। না, কমিটমেন্ট মানে কি, আমরা যেটা আপনি ফোরামের নির্বাচনের কথা বলেছেন, যেটা এখন নির্বাচন কাছে আসছে, এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। এটা নির্বাচন গেলে হয়তো বা নতুনভাবে চিন্তা ভাবনা করা হবে, বাট ফুটবলের উন্নয়নের জন্য সবার একটা কমিটমেন্ট চাই এবং ঐক্যবদ্ধতা চাই। আমি যেমন আমার ফেডারেশন যারা আছে, আমার ডিস্ট্রিক্ট লেভেলে যারা আছে, তাদেরকে নিয়ে একটা সুন্দরভাবে আমরা একটা পরিকল্পনা দিতে চাই যে আগামীতে আমরা কি করব। আমরা চেষ্টা করব, আমি মনে করি যে এখানে আমাদের প্যানেলে যারা আছে অনেক অভিজ্ঞ লোক আছে, যারা ঠিক মতো যদি আমরা কাজ করি এবং ওই প্যানেলও যারা আছে যদি তারা আসতে চায় আমাদের সঙ্গে, সব কিছু মিলে যদি সবাই মিলে যদি আজকে ফুটবলটার কাছাকাছি এসে আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে ফুটবল কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের দেশটা কিন্তু ভেরি পটেনশিয়াল, অবশ্যই, এবং আমাদের দেশের মানুষ কিন্তু অনেক পটেনশিয়াল। আমরা ঠিক মতো যদি তাদের নার্সারিং করতে পারি, তাদের যদি আমরা ঠিক মতো বিহেভ করতে পারি, তাদেরকে পরিচর্যা করতে পারি, অবশ্যই আমরা তো এই দেশের নাগরিক। আপনারা দেখেছেন যে 70-র ঘরে 80-র ঘরে কি ফুটবল ছিল, ইন্ডিভিজুয়াল স্কিল প্লেয়ার ছিল, কত নামি দামি খেলোয়াড় ছিল। তারা কি বিদেশ থেকে তো আসে না, এই দেশেরই সন্তান, তো তাদের সন্তানরাই তো এখন আছে। তো আমরা পারবো না কেন? আমরা কেউ সঠিকভাবে চেষ্টা করিনি। আমি যেটা মনে করি, গত 8 বছর একবারের জন্য তারা তৃণমূলের কথা চিন্তা করেনি। আমি একটা এক্সাম্পল দিই, আসলাম একটা ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট করতে গিয়েছিল। সেই ইন্টার স্কুল ফুটবল প্রত্যেকটা উপজেলা ভিত্তিক সে করেছে। সেখানে আমি 2-3টি উপজেলায় গিয়েছি। আমি কিন্তু তখন ক্ষমতা আসলাম, আমার টেলিফোন করে বললো আপনি নারায়ণগঞ্জটা দেখবেন। আমি নারায়ণগঞ্জের ডিএফএ প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করেছি। পরের বছরে দেখি আসলাম ওইখানে নেই, আর টুর্নামেন্টও হচ্ছে না।
এই হচ্ছে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবস্থা। ওই যেটা রিয়াজ আল মামুন যেটা পৃষ্ঠপোষকতা, না, এটা হচ্ছে গিয়ে এই ইসলামী ব্যাংক যেটা পৃষ্ঠপোষকতা করেছিল, স্কুল ফুটবল যেটা। আচ্ছা, মানে সালাউদ্দিন ভাইদের অনেক ব্যর্থতার নাম, সাফল্য তো আছে, সাফল্য সুপার কাপের মতো একটি চমক, জাপানের মতো ফুটবলের সাথে বাংলাদেশ ফুটবলের একটা প্রদর্শনী ম্যাচ, এই জাতীয় আন্ডার-19, আন্ডার-16 কিংবা শেখ কামাল টুর্নামেন্ট, সবই তো তারা সাফল্য হিসেবে দেখছে। আপনি কিভাবে দেখেন? দেখুন, আমরা আসলে সাংবাদিক হিসেবে কারো সমালোচনা করতে চাই না, কারণ আমরা চাই যে আমরা কিন্তু সব সাফল্যের পার্ট হতে চাই। আমি জাস্ট একটু উদাহরণ দিই, সেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট দল বা ক্রিকেট বোর্ড এখন যেভাবে পরিচালিত হচ্ছে বা ক্রিকেট যেভাবে সফল হচ্ছে, এটি কিন্তু শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কিন্তু কৃতিত্ব না, এতে কিন্তু পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু এটার আপনার কৃতিত্বের দাবিদার এবং মানুষ কিন্তু খুশি হচ্ছে। ঠিক একই রকমভাবে ফুটবল কিন্তু বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, এবং ফুটবল এত সহজ খেলা এবং এত আবেগের খেলা যে এই খেলার মতো আবেগী খেলা পৃথিবীতে আর কোনো জায়গায় পাবেন না আপনি কিন্তু। তো এই ফুটবল কিন্তু এত মানে এই ফুটবল নিয়ে এত গন্ডগোল কেন থাকবে? আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই ফুটবলের সবচেয়ে স্বর্ণালী সময় যারা কাঁপিয়েছিলেন মাঠ, তারাই কিন্তু যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু আমরা খুবই আশান্বিত হয়েছিলাম যে অন্তত আর যাই হোক, এখন যারা ফুটবল পরিচালনায় ফুটবল ফেডারেশন এটা নিয়েই আশাবাদী হয়েছে, এবং কারণ তারা কিন্তু এটার লুপহোলস গুলো জানতেন এবং কিভাবে উন্নত করতে হবে সেটাও কিন্তু তাদের খুব ভালো জানা ছিল। কিন্তু সমস্যাটা হলো যে শুধুমাত্র তারা কিন্তু কিছু দিকে নজর দিয়েছিলেন, কিন্তু আপনি তৃণমূলের দিকে কিন্তু ফুটবল সেরকমভাবে নজরে হয়নি। আমাদের কিন্তু আন্ডার-12 দল খুব ভালো খেলেছে, 14 দল ভালো খেলেছে, 17 দল ভালো খেলেছে, কিন্তু আপনি এই যে ধারাবাহিকতা ধরে রাখার বিষয়টি কিন্তু আমাদের প্রচণ্ড অভাব রয়েছে। সো আমি মনে করি যে ফুটবল অবশ্যই বাংলাদেশে ফুটবল এগিয়ে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটিকে শুধুমাত্র আপনার এই প্রশাসনিকভাবেও কাজে লাগাতে হবে, প্রশাসনিক দক্ষতার সঙ্গে লাগাতে হবে, এবং শুধুমাত্র বিদেশ সফর করে কিন্তু ফুটবল হয় না। সংগঠকরা শুধুমাত্র বিদেশে সফর করবেন আর অভিজ্ঞতা নিয়ে আসবেন, সেটিতে কিন্তু ফুটবল এগোবে না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে প্রতিশ্রুতি নয়, মানে বাস্তবায়ন সবাই চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বচ্ছতা, মানে ট্রান্সপারেন্ট যেটা বলে, পেশাদারিত্ব যাকে বলে, সেই জিনিসটা চায়। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমি যেটা বুঝি, বাংলাদেশের ফুটবলের মূল সূতিকার হচ্ছে ক্লাব ফুটবল, ক্লাব কালচার। ক্লাবের উন্নয়ন না হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন আগামী 600 বছরও সম্ভব নয়। আপনি কি মনে করেন? আসলে আমি এটা আপনার সঙ্গে একমত যে ক্লাব না বাঁচলে ফুটবল বাঁচবে না, এটা সত্যি কথা। একসময় আমরা যখন দেখেছি, আমরা যখন খেলেছি তখন কিন্তু ক্লাবগুলি প্যাটার্নাইজ করেছে এবং আমাদের মতো খেলোয়াড়কে তুলে নিয়ে আসছে। এখন কিন্তু সেটার অনেকটা অভাব হয়েছে, বিকজ অফ ভালো প্লেয়ার তো নাই। ভালো প্লেয়ার তো আসতে হবে আমাকে, এবং ভালো প্লেয়ার আসলে অটোমেটিক্যালি ক্লাবগুলি ইন্সপায়ার্ড হবে। তখন কিন্তু ক্লাবগুলি ইচ্ছা করে খেলোয়াড় নিয়ে আসবে, কম্পিটিশন হবে। তখন দেখা যাবে ক্লাবগুলি ইচ্ছা না থাকা সত্ত্বেও তারা কিন্তু করতে বাধ্য হবে কম্পিটিশনে যাওয়ার জন্য, টিকে থাকার জন্য। কিন্তু খেলোয়াড় যেহেতু স্বল্পতা, খেলোয়াড় পাওয়া যাচ্ছে। আপনি দেখেন না এই খেলোয়াড়ের কী অভাব। আজকে 8টা ম্যাচে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং 8টা ম্যাচে 32টা গোল খেয়েছি আন্তর্জাতিকভাবে, এবং আমার শেখ জামাল টিমের 8টা প্লেয়ারকে নিয়ে দিয়ে টানা হেঁচড়া হলো। আবাদের সময় তো টানা হেঁচড়া হয়েছে, আপনি জানেন। তখন অনেক খেলোয়াড় ছিল, একজনকে নিয়েছে আরেকজনকে চলে আসছে, এরকম করেছি। আজকে এই 8টা খেলোয়াড়ের জায়গায় আমি যে প্লেয়ার নেব সেই খেলোয়াড় আমাদের কাছে নাই। আজকে এই সমস্ত কারণগুলিতেই কিন্তু আমরা ফুটবলটা অনেক পিছিয়ে গেছে। এখন আমরা অনেক কথা বলছি, অনেকেই করছি, অনেকেই বলবে যে আমি করলাম না কেন, আমরা করলাম না কেন। কিন্তু যারা ওই ফেডারেশনে গেছে তাদের দায়িত্ব নিয়েই তারা গেছে। এই কঠিন কাজটা করার জন্য কিন্তু তারা মানুষ তাদেরকে ভোট দিয়েছে, আস্থা তাদের উপরে ছিল, যার জন্য তাদের উপরে মানুষের চাওয়াটাই বেশি। কিন্তু তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমি মনে করি এবার একটু পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন করে দেখি, অন্তত 4টা বছর দেখি না, 4টা বছর দেখার পরে যদি তারপরে অটোমেটিক্যালি আবার নেক্সট 4 বছর বাদ হয়ে যাবে গিয়ে। ওবামার পরিবর্তনের ডাক শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে এবার বাংলাদেশের ফুটবল মাঠেও। সাংবাদিক হিসাবে আমরা প্রতিশ্রুতি চাই না, চাই ফুটবলের উন্নয়ন। এই উন্নয়ন ঘটাতে হলে কি করা উচিত আপনার কাছে মনে হয়? সবার আগে যেটি আমি চুন্নুবের সাথে একদম একমত, আপনি যদি ক্লাব ফুটবলের উন্নয়ন না হয় তাহলে কিন্তু আপনি সার্বিকভাবে ফুটবলের উন্নতি করতে পারবেন না। আমিও চাই তাই। কারণ হলো যে দেখুন, আপনি স্পেনের না, আমি আর্জেন্টিনার কথাই বলি। আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে তারকা বলা হয় মেসিকে, এখন লিওনেল মেসিকে। কিন্তু মেসিকে কিন্তু আর্জেন্টিনা তৈরি করেনি, মেসিকে কিন্তু তৈরি করেছে বার্সেলোনা ক্লাব, লা মেসিয়া যেই একাডেমি। রাইট, ঠিক একই রকম ভাবে কিন্তু আপনি এই ক্লাব ফুটবলগুলো কিন্তু ক্লাব কিন্তু ফুটবলারদের তৈরি করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে বাংলাদেশ থেকে যত ফুটবলার এখন পর্যন্ত প্রডিউস হয়েছেন, কেউ কিন্তু বলতে পারবে না, কোনো ক্লাব কিন্তু বলতে পারবে না যে আমি এই প্লেয়ারকে তৈরি করেছি। আজ পর্যন্ত বাংলাদেশের একটি ফুটবল ক্লাবও কিন্তু বলতে পারবে না যে আমি এই ফুটবলারকে তৈরি করেছি। কারণ হলো যে দে ডোন্ট হ্যাভ এনি একাডেমি।
তাদের নিজস্ব কোনো একাডেমি নেই যে অবকাঠামো মানে ক্লাব অবকাঠামোটা প্রফেশনাল না, ক্লাব অবকাঠামো প্রফেশনালিজম নাই, প্লাস আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো যে একাডেমি নাই, যে আপনি একটা প্লেয়ারকে যে তৈরি করবেন বলবেন যে এই প্লেয়ারটা আমার একাডেমি থেকে তৈরি হয় আসা প্লেয়ার, সেটি কিন্তু আপনি বলতে পারছেন না। যদি সত্যি শেখ জামাল ছাড়া বাংলাদেশের আর কোনো ক্লাবই দাবি করতে পারে না যে তাদের মোটামুটি অবকাঠামো আছে। রাইট, এই কারণে আমি মনে করি যে প্রত্যেকটা ক্লাবের কিন্তু আলাদা করে প্লেয়ার একাডেমি থাকতে হবে, যে যেখান থেকে প্লেয়াররা তৈরি হবে। আপনি এই প্লেয়াররাই কিন্তু ক্লাব কিন্তু আপনাকে ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে সাপ্লাই করে দেবে। ন্যাশনাল টিমের প্লেয়ার কিন্তু হঠাৎ করে আপনি বেছে বেছে কোনো জায়গা থেকে কিন্তু আনতে পারবেন না। ক্লাবের প্লেয়াররাই ন্যাশনাল টিমে ক্লাবে ভালো খেলবেন এবং তারা কিন্তু একসময় ন্যাশনাল টিমে আসবেন। খুব সহজ হিসাব এটা যে বাংলাদেশ ফুটবল যারা পরিচালনা করছেন তারা যে জানেন না এমন কিছু নয়, এটা এমন কোনো রকেট সায়েন্স নয় যে কিভাবে ফুটবলের উন্নয়ন হবে। যে স্বচ্ছতার যে বিষয়টা বলছি, নানা ধরনের অভিযোগ অর্থ নিয়ে নিয়ে, এটার কি একটা ওয়েবসাইট থাকা উচিত না, যেটা আমরা বরাবর বলে আসছি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ক্রিকেট বোর্ড তাদের আয় ব্যয়ের হিসাবটা ওয়েবসাইটে দিয়ে দিল, তাদের পোর্টালে গিয়ে দেখলাম কি অবশ্যই। এবং এটি তা শুধুমাত্র যেটি বললাম যে এটি কিন্তু নতুন কোনো ঘটনা না, কেন থাকবে না? এটি যে কোনো আপনার ফেডারেশনের বা যে কোনো কর্পোরেট হাউসের কিন্তু সেই জিনিসটা থাকা উচিত যে নিজস্ব একটি আপনার ওয়েবসাইট থাকবে, যেখানে আপনি মাসে কত খরচ করছেন, বছরে কত খরচ করছেন, আপনার আয় ব্যয়ের হিসাব, আপনি ফিফা থেকে কি পাচ্ছেন, সব আপনার এখানে ট্রান্সপারেন্ট ফলে আপনি কেউ কখনো কোনো বিষয় নিয়ে অভিযোগ তোলার সুযোগ পাবে না। আপনাদের ইশতেহার বাকি আছে, আমার সময় নেই, সংক্ষেপে যদি বলেন যে আসলে আপনারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কি করতে চান? আমরা যেটা আমি বলবো, আমাদের ইশতেহার হয়তো আগামী পরশুদিন হবে, অর্থাৎ 24 তারিখে হবে। তো ইশতেহারের মধ্যে আমরা আমাদের যে প্ল্যানিং আমরা সেখানে উপস্থাপন করব। ফুটবলের উন্নয়নের জন্য যেই জিনিসগুলির প্রয়োজন আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আমার তৃণমূলে যেতে হবে, আমার ক্লাব যেতে হবে, আমার কিনা বলে আন্ডার 14 কিংবা একাডেমি, যে সিলেট একাডেমিটা এখনও পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে। 2 কোটি টাকা খরচ করেছে তারা, তারপরও বেহাল অবস্থায়। কিছুদিন আগে আমি শুনেছি যে আন্ডার 16 টিমটা চ্যাম্পিয়ন হচ্ছে, ওই টিমকে ওখানে নিয়ে আছে, তাদের খাওয়া থাকা পড়ার ব্যবস্থা করতে পারেনি, অটোমেটিক বন্ধ করে দিয়েছে। এভাবে তো হবে না, আপনার এইভাবে হবে না। তা আমাদের টার্গেট হচ্ছে যে এই একাডেমিকে পুনর্জাগরণ করা, এবং আমার আরেকটা টার্গেট হচ্ছে যেই প্রফেশনাল লিগ টিমগুলি আছে মিনিমাম অন্তত প্রথম থেকে এই 12টা টিমকে আমরা বলবো আন্ডার 19 টিম তাদের থাকতে হবে, অর্থাৎ সাপ্লাইং এর জন্য। এটা আমার একটা থিম, এটা যে থাকতে হবে। হয় কি, আজকে আমার 10টা প্লেয়ার চলে গেছে, আমি ওইখান থেকে 5-7টা প্লেয়ার তুলে নিয়ে আসবো, অন্য টিম থেকে আরো 5-7টা নিয়ে আসবো। আপনাদের যে প্রেসিডেন্ট উনি তো ফুটবলার না, অনেকে বলে যে ফুটবলার ছাড়া ফুটবলের উন্নয়ন কিভাবে সম্ভব, একটা প্রশ্ন অভিযোগ তাদের। আমি এই কথার সঙ্গে আপনি দ্বিমত পোষণ করছি, কারণ হচ্ছে একজন বাংলাদেশের প্রখ্যাত ফুটবলার, বিখ্যাত ফুটবলার, মানে কিংবদন্তি তুলনায় মিস্টার সালাউদ্দিন, তার মতো ফুটবলার বাংলাদেশে জন্মায় নেই, সবাই বলে, আমরাও বলি, আমি তার সঙ্গে খেলেছি। বাট কত হচ্ছে, তাকে তো দিয়ে দেখলাম 8 বছর সে কিছুই করতে পারেনি। আমি দেখিনি একটা নতুন একটা আর্ন করা লোককে দিয়ে পারি কিনা। সে তার তো ভিশন আছে, তার তো অনেক চিন্তা ভাবনা আছে, তার তো অনেক কিছু আছে যে ফুটবলকে করতে চায়, আমরা দিয়ে দেখি না। 4টা বছরই তো আবার পরিবর্তনের ডাক দিয়েছি, পরিবর্তন হোক, নতুনরা আসুক, কাজ করুক, কাজের ফসল যদি তারা ঘরে তুলতে পারে, অটোমেটিক্যালি কাউন্সিলর আবারও তাকে ভোট দিবে। আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি, ফুটবলকে নিয়ে এগিয়ে যাই। আশাবুদ্দিন খান এবং সাংবাদিক এমএম কাসেম দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, পরিবর্তন সবাই চায়, তবে আমরা চাই গ্যালারি ভর্তি দর্শক, মাঠে থাকুক ফুটবল, সবার হাত ধরেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, এই প্রত্যাশা শেষ করলাম আজকের গ্যালারি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চাইছি। আমি নাসিমুল হাসান ও আমাদের আজকের 2 অতিথি। হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটা যদি আপনারা ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করতে পারেন এনটিভি অনলাইন www.ntvbd.com।